সুপ্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন সানফার্মা নিবেদিত ভুলে যাচ্ছি না তো অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার অদিতিয়ারা তৃষা। দর্শক, আমরা আমাদের গত দুটি পর্বে অ্যালজাইমার রোগ, অ্যালজাইমারের কারণ, সামাজিক প্রতিবন্ধকতাগুলো নিয়ে আলোচনা করেছি। এরই ধারাবাহিকতায় আমরা আজ আলোচনা করব অ্যালজাইমার্স রোগীর কেয়ার গিভারের মানসিক স্বাস্থ্যের গুরুত্ব নিয়ে। আমাদের সাথে আছেন সিএমএইচ ঢাকা ও আর্ম ফোর্সেস মেডিকেল কলেজের প্রাক্তন বিভাগীয় প্রধান ও উপদেষ্টা বিশেষজ্ঞ অবসরপ্রাপ্ত অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল এম কামরুল হাসান। স্যার, আসসালামু আলাইকুম। আপনাকে অনেক স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। স্যার, শুরুতেই আপনার কাছে জানতে চাচ্ছি, অ্যালজাইমার রোগীর যারা আছেন তাদের তো অনেক ধরনের আচরণগত পরিবর্তন হয়, মানসিক অনেকগুলো পরিবর্তন হয়। সর্বপ্রথমে মানসিক কী ধরনের লক্ষণ আমরা তাদের মধ্যে দেখি? রাইট, সাধারণত দেখা যায় একদম প্রিলিমিনারি স্টেজে দেখা যায় যে যখন কেউ হয়তো সামান্য হয়তো জিনিসগুলা ভুলে যাচ্ছে অথবা কোনো জিনিস নাম মনে করতে অসুবিধা হচ্ছে, কথা বলতে গিয়ে ওয়ার্ড সার্চ করছে, যে কী যেন বলতে যাচ্ছে, স্লোয়িং অফ ওয়ার্ড হতে পারে, সার্চিং ওয়ার্ড, যে ঠিক ও মনে করতে পারছে না, কোন গুছিয়ে বলতে পারছে না, একটু পরে মনে হচ্ছে আর কি, এইরকমভাবে হতে পারে। এছাড়াও অন্যান্য যেটা আছে কগনিটিভ ইম্পেয়ারমেন্ট আস্তে আস্তে করে অন্যগুলোও দেখা যায়। কগনিটিভ ইম্পেয়ারমেন্ট বলতে যেমন ধরেন যে মেমোরি মানে স্মৃতি কমে যেতে পারে, মনে রাখার ক্ষমতা কমে যেতে পারে, ডিসিশন মেকিং অ্যাবিলিটি কমে যেতে পারে। তারপরে ধরেন একটা কোথাও কি করবে, কেমনভাবে সোশ্যাল নর্মস, সেগুলোও হয়তো আস্তে আস্তে চেঞ্জ হয়ে যেতে পারে। আবার দেখা যেতে পারে যে উল্টাপাল্টাও অনেক সময় কথা বলতে পারে, মন খারাপ থাকতে পারে, ইরিটেবিলিটি হতে পারে, বিভিন্নভাবে হতে পারে আর কি। অনেক সময় স্যার আমরা দেখি যে অ্যাগ্রেশন বা অ্যাগ্রেসিভ বিহেভিয়ারগুলো এই রোগীদের ক্ষেত্রে অনেক বেশি কমন থাকে। তো এই যে অ্যাগ্রেশন স্যার, এটা কি হঠাৎ করেই রোগী রেগে যাচ্ছে নাকি ধীরে ধীরে এই চেঞ্জটা হচ্ছে? রাইট, এই যে অ্যালজাইমার্সের জন্য যেটা হয় সেটা ধীরে ধীরে সাধারণত হয়। অ্যালজাইমার্সটাও একটা মেজর এটাতে হচ্ছে যে ডিমেনশিয়ার একটা মেজর 70% রোগী অ্যালজাইমার্স। কিন্তু ডিমেনশিয়ার যে আগেই তো বোঝা যায় না যে আসলে অ্যালজাইমার্স না অন্য টাইপ অফ ডিমেনশিয়া। ডিমেনশিয়াতে তো আমরা জানি যে এটা কয়েক ধরনের আছে, অ্যালজাইমার্স একটা এইরকম। এইটাতে যেটা হয় সাধারণত এটা স্লোলি গ্র্যাজুয়াল হয়, কিন্তু খুব আস্তে 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 করে হয়। কিন্তু অন্য কতগুলো আছে, যেমন হচ্ছে ভাস্কুলার ডিমেনশিয়া, এটা কিন্তু হঠাৎ করেই কিন্তু হয়ে যেতে পারে, হঠাৎ করে রোগী রেগে যায় না, সিমটমগুলো আসে হঠাৎ করেই আসতে পারে কিন্তু। হ্যাঁ, তারপরে অন্যগুলা যেমন আছে, যেমন হচ্ছে লিউই বডি ডিমেনশিয়া হতে পারে, এটা কিন্তু ওটাও কিন্তু গ্র্যাজুয়ালি আসে, পার্কিনসন্স ডিজিজ অন্যান্য জিনিসের সঙ্গে একই সঙ্গে চলে আসে, মুভমেন্ট ডিসঅর্ডার থাকে এটার। আর একটা ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়া যেটা আছে, সেটা কিন্তু একটু আর্লি স্টেজে আসে, অল্প বয়সেও কিন্তু হতে পারে। কিন্তু অ্যালজাইমার্স ডিজিজ যেমন হয় এটাতে অনেক পরের বয়সে, আমরা বলি 60 লোকদের ক্ষেত্রে। কিন্তু এই যে অন্যগুলা ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়া কিন্তু এটা আগেও হতে পারে কিন্তু, বা সাবকর্টিক যেটা আছে যে আমি বললাম যে ভাস্কুলার ডিমেনশিয়া, এটা কিন্তু একটা স্ট্রোকের পরেও হতে পারে। এটা ছাড়া আপনি জানেন যে ডিমেনশিয়া কিন্তু অনেক ধরনের হতে পারে, কিন্তু কতগুলো রিভার্সেবল কজের জন্য হতে পারে। রিভার্সেবল কজের ভিতরে যেমন আছে ধরেন ভিটামিন B12 ডেফিসিয়েন্সির জন্য হতে পারে, থাইরয়েড প্রবলেমের জন্য হতে পারে, তারপর ডিপ্রেশনের জন্যও কিন্তু, যেটাকে বলে আমরা সিউডো ডিমেনশিয়া বলছি, ইনফেকশনের জন্য হতে পারে, কিন্তু কখনো কখনো হেড ইনজুরির জন্য হতে পারে। এগুলো হচ্ছে রিভার্সিবল, মানে খুব সহজে আবার কজগুলোকে ট্রিট করলে এটা ফেরত চলে আসবে। রাইট, না সবগুলো যে আসবে তা কিন্তু না, হ্যাঁ রিভার্সিবলটা আসবে, কিন্তু কোন ধরনের আছে ওইটার উপরে আপনি প্রশ্ন ছিল যে হঠাৎ করে হয় নাকি আস্তে আস্তে হয়। তো ওইটা হচ্ছে টাইপ অফ ডিমেনশিয়ার উপরে নির্ভর করবে। এখন একটা যদি হয় যে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট একটা হলো, ট্রমার জন্য যেটা হলো, ওটা তো হঠাৎ করেই হবে কিন্তু, ঠিক আছে। কিন্তু অ্যালজাইমার্স রোগীদের ক্ষেত্রে এটা হচ্ছে ধীরে ধীরে আস্তে আস্তে করে, হঠাৎ করে হবে না আসলে কিন্তু এটাতে। বুঝতে পেরেছি স্যার। এই যে হঠাৎ করে তারা রেগে যাচ্ছে বা তাদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ার হচ্ছে, এই ক্ষেত্রে অ্যালজাইমার রোগীর যারা কেয়ার গিভার আছে
তারা তো নিশ্চয়ই এটা নিয়ে খুব মানসিক দোটানার মধ্যে পড়ে যায়, বা অনেক ক্ষেত্রে দেখা যায় অ্যালজাইমার রোগীরা তাদেরকে অনেক ধরনের অভিযোগ দেয় যে হয়তো একটা কিছু খুঁজে পাচ্ছে না, কে নিল, যারা কেয়ার গিভার ছিল হয়তো তাদের উপরেই দোষটা চলে যায়। এই বিষয়গুলোকে কেয়ার গিভাররা কিভাবে সামলাতে পারে? প্রথমেই আমাদেরকে যারা কেয়ার গিভার আছে ওনাদেরকে নিয়ে আমাদেরকে বসতে হবে। যারা আমরা ট্রিটিং ফিজিশিয়ান বা আছি, ওনাদেরও কিন্তু কাউন্সেলিং লাগবে। কিভাবে ওনাদের সঙ্গে আচরণ করতে হবে, ওনারা কেমন ব্যবহার করতে পারে, এবং এটা যে একটা অসুস্থতা এটা ওনাদেরকে বোঝাতে হবে। এবং একই জিনিস হয়তো আমরা নর্মালি বলার থেকে ওনাকে একটু অনেক সফটলি বলতে হবে, ওনার সঙ্গে আর্গুমেন্টে যাওয়া যাবে না সেটার জন্য। এবং ওনাকে যদি ব্লেম দেয়, ওনাকে বোঝাতে হবে যে এটা তো আসলে উনি আপনাকে মিন করছেন, উনি বুঝতে পারছেন না। সুতরাং ওনাদেরকে যারা যারা কেয়ার গিভার আছে ওনাদেরকে নিয়ে বসে আমাদেরকে আগে তাদেরকে ট্রেন করতে হবে। কিন্তু আদারওয়াইজ কিন্তু তারাও কিন্তু দেখা যায় ইরিটেটেড হতে যেতে পারে, ডিপ্রেশনে চলে যেতে পারে, ওনাদের ভিতরেও কিন্তু অনেক মানসিক অসুস্থতা দেখা দিতে পারে। খুবই ইম্পর্টেন্ট আপনার এই যে কেয়ার গিভারের যে তাদের যে মানসিক স্বাস্থ্য এটা দেখা দরকার আছে। কিন্তু স্যার, এই ক্ষেত্রে তাহলে আমরা কি কি কাজ করতে পারি কেয়ার গিভারদের মানসিক স্বাস্থ্যটা নিয়মিত পর্যালোচনা করবার জন্য, বা সেটাকে আমরা যদি দেখতে চাই যে তারা আসলে ডিপ্রেশনে ভুগছে কিনা, আমরা কি কি পদক্ষেপগুলো নিতে পারি? ওকে, প্রথমেই আমাদেরকে যেটা বলছিলাম যে কেয়ার গিভারদের যারা আছে ওদেরকে আমরা একসঙ্গে নিয়ে বসে এই ডিমেনশিয়া বা অ্যালজাইমার্স ডিজিজ যেগুলো আছে এই রোগটা সম্বন্ধে ওনাদেরকে ব্যাখ্যা করতে হবে। ব্যাখ্যা করে এবং কি কি সিমটম হতে পারে এবং এটা যে অসুস্থতার জন্য হচ্ছে, বাস্তবে এইটার সঙ্গে অনেক ক্ষেত্রেই সম্পর্ক নাই, এটাতে ওনাদেরকে বুঝিয়ে দিতে হবে যে না, আপনারা এটাতে মন খারাপের কিছু নাই। এবং আমরা কিন্তু স্পিরিচুয়ালিও ওনাদেরকে মোটিভেট করতে হবে যে দেখেন আপনি তো একটা সোয়াবের কাজও করছেন কিন্তু, এবং ওনার কিন্তু সেন্স নাই অন্য একটা রোগী যার জ্বর হয়েছে বা অন্য হাইপার টেনশন বা ডায়াবেটিস, উনি কিন্তু বুঝতে পারছেন, উনি কী করছেন এটা বুঝতে পারছেন না কিন্তু। সুতরাং ওনাদেরকে আগে মোটিভেট করতে। ইভেন দেখা যেতে পারে যে অনেক সময় যে কেয়ার গিভাররা যদি থাকে যে মেয়ে আছে, একটা বাবা বা দাদার সঙ্গে করছে, তার সেক্সুয়ালিও কিন্তু দেখা যাবে ডিসইনহিবিটেড হতে পারে। তার কাছে কিন্তু দেখা যায় এমন উল্টাপাল্টা আচরণ করে বসলো, সে রেগে গেল বা সে মনে করলো আমার সঙ্গে এরকম করছে কেন। এগুলো ওনাদেরকে আগে বুঝিয়ে রাখতে হবে যে কি কি আচরণ করতে পারে আসলে। সেইটা করার পরে ওনাদের যে ডিউটির যে ধরন হবে সেটাও কিন্তু ওনাদেরকে ব্যাখ্যা করতে হবে। তো যখনই আমরা এটাকে করব তখন কিন্তু ওনাদের এই যে ডিপ্রেশনে বা অন্যান্য যেতে সাফারিং হয়, অ্যাংজাইটি, ইরিটেবিলিটি, এগুলো কিন্তু অনেকটাই কমে আসবে। ইয়েস, আমরা মাঝে মাঝে কিন্তু ওনাদেরকে যারা কেয়ার গিভার আছেন ওনাদেরকে আমি বলবো যে কোনো সাইকিয়াট্রিস্টের সঙ্গে মাঝে মাঝে কথা বলার জন্য এসে, যে না তারাও হচ্ছে সাইকিয়াট্রিস্টের সঙ্গে কথা বলে নেবে এবং তাদের মানসিক স্বাস্থ্যটা কতটুকু ভঙ্গুর অবস্থায় আছে না ঠিক আছে, এটাও তো আমাদের দেখতে হবে। জি 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 এখানে অনেকগুলা আছে। যেমন ধরেন কি করতে পারে, একটা হচ্ছে কেয়ার গিভারদের কতগুলো ডিউটির যারা আছে যে অ্যালজাইমার্স বা ডিমেনশিয়া রোগীদের জন্য। প্রথমত কেয়ার গিভারদের কিছু বলে দিতে হবে, ওনাদের শুধু মানসিক স্বাস্থ্যের জন্য বলছে, ওনাদের ডিউটির ধরনটা কেমন হবে সেটাও কিন্তু আমাদের জানা। বলছিলেন ডিউটির ধরনটা, মানে একজন ব্যক্তি কি দিনেও করবে রাতেও করবে, তারও তো একটা টায়ার্ডনেসের ব্যাপার আছে, এই বিষয়গুলোও দেখতে হবে। প্লাস ওনাকে জানতে হবে যে একটা অ্যালজাইমার্স ডিজিজে বা ডিমেনশিয়ার রোগীদেরকে কোন ধরনের পরিবেশে রাখতে হবে, কেমন আচরণ করতে হবে, এটা ওনাকে কিন্তু শিখিয়ে দিতে হবে। কিন্তু যেমন আমরা বলি, ধরেন যে রুমে থাকবেন উনি, ওই রুমটাতে কিন্তু একটা রাত্রে যেন একটা লাইট থাকে। অন্ধকার রুমে সাধারণত আমরা রাখতে মানা করি আসলে। আচ্ছা আচ্ছা স্যার, এটা কি কারণে, এটা যদি স্যার ব্যাখ্যা করেন। কারণ এটাতে এই যখন হয় অন্ধকারের মধ্যে ওনাদের কিন্তু বিভিন্ন ধরনের হ্যালোসিনেশন, ডিলিউশন হতে পারে, ফিয়ারফুলনেস হতে পারে, অ্যাংজাইটি হতে পারে, এবং এটা সানডাউনিং এটা সিনড্রোম বলে। যখন অন্ধকারের ভিতরে চলে আসে তখন কিন্তু তার এই সাইকোসিসগুলোও কিন্তু আরও অ্যাগ্রাভেট করতে পারে, বেড়ে যেতে পারে। সেই জন্যে লাইটের ভিতরে আমরা বলি যে একটু সবসময় একটু লাইটেড রুমে রাখার জন্যে, এক ফ্যামিলিয়ার এনভায়রনমেন্টে রাখতে হবে আসলে তাকে, যে সে যে ধরনের পরিবেশে থাকতে আগের থেকে অভ্যস্ত এরকম, সেখানে নিজেদের কিছু পারিবারিক ছবি রাখা যেতে পারে, সবার একটা অ্যালবাম রাখা যেতে পারে। তারপরে হচ্ছে যে লোকজন যেখানে আসবে
সেটার জন্য তাকে বিভিন্ন সময় আমাদের সময় মেনলি কি হয় যে কেউ যদি অসুস্থ হয় সবাইকে দেখার জন্য অনেক লোক আসে, কিন্তু তা বেশি লোকজন যদি আসতে থাকে উনি কিন্তু কনফিউজড হয়ে যাবে। সুতরাং ওনার কাছে যেহেতু ফ্যামিলিয়ার লোকজনই আসে, মানে তার পরিচিত যাদেরকে উনি ভালো চেনেন, রাইট, যাদের সঙ্গে উনি স্বচ্ছতা বোধ করেন এইরকম লোকগুলা যেন তার কাছে আসে আসলে। হ্যাঁ, তারপরে ইয়েতে আছে যে ধরেন ওনার যে জায়গাগুলো থাকবে ওখানে কিছু প্রিভেনশনের জন্য উনি হয়তো রুম খুলে চলে যেতে পারে। সুতরাং ওই রকম বা এমন কিছু হলো যে ধারালো জিনিসপত্র এগুলোও কিন্তু এর থেকে দূরে রাখতে হবে। আসলে ওষুধপত্রও কিন্তু ওনার হাতের কাছে রাখা যাবে না, কিন্তু উল্টাপাল্টা খেয়ে ফেলতে পারেন আসলে। ধন্যবাদ স্যার, আপনার সঙ্গে আমরা এই বিষয়ে আরও আলোচনা করব। এই পর্যায়ে আমরা একটি বিরতি নিচ্ছি। প্রিয় দর্শক, সান ফার্মা নিবেদিত ভুলে যাচ্ছি না তো অনুষ্ঠানটি থেকে এই পর্যায়ে নিচ্ছি একটি বিরতি, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি সান ফার্মা নিবেদিত ভুলে যাচ্ছি না তো অনুষ্ঠানে। আজ আমরা আলোচনা করছি অ্যালজাইমার্স রোগীর কেয়ার গিভারের মানসিক স্বাস্থ্যের গুরুত্ব নিয়ে। আমাদের সাথে আছেন সিএমএইচ ঢাকা ও আর্ম ফোর্সেস মেডিকেল কলেজের প্রাক্তন বিভাগীয় প্রধান ও উপদেষ্টা বিশেষজ্ঞ অবসরপ্রাপ্ত অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল এম কামরুল হাসান। স্যার, আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। স্যার, বিরতির আগে আমরা যেটা শুনছিলাম, এই যে কেয়ার গিভারদের কথা আপনি বলছিলেন, কেয়ার গিভাররা কি কি ধরনের সমস্যার সম্মুখীন হয় একজন অ্যালজাইমার রোগীকে সেবা দিতে গেলে, এগুলো যদি আমাদেরকে একটু বলতেন। আপনি খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন করেছেন। অনেক সময় কেয়ার গিভাররা বুঝতে পারে না যে ওনাদের ধরনটা কেমন হবে আসলে কাজের। এটা কিন্তু ডিপেন্ড করে যে অ্যালজাইমার্স যে ডিজিজে যে রোগীটা আছেন যিনি, ওনার অবস্থা কেমন, কোন পর্যায়ে রয়েছে। আপনি জানেন যে এটাতে মাইল্ড, মডারেট, সিভিয়ার ইয়েতে আছে। মাইল্ড মডারেটে অত অসুবিধা হয় না, কিন্তু সিভিয়ার, মডারেট টু সিভিয়ার যেগুলো হয় সেগুলো কিন্তু অনেকগুলো প্রবলেম হতে পারে। যেমন সে হয়তো টয়লেটই করতে পারে না, খাবারটা ভুলে যেতে পারে, এবং সে কখন খাচ্ছে সেটা বলতে পারছে না, কাপড় চোপড়ের মধ্যে পায়খানা প্রস্রাব করে ফেলছে। তা এইটার জন্যও কিন্তু অনেক সময় তারা বিরক্তও হয়ে যেতে পারে যে এটা কী করতে হবে। তারপরে আরেকটা হয় যে অনেক সময় দেখা যায় নার্স যারা আছে এরা হয়তো একটা মেল পেশেন্ট, সেটা ওনার হয়তো বয়স 80 বছর, কিন্তু ওনার কাছে সে হয়তো বলে কাপড়টা চেঞ্জ করতে গেল, তাকে সে হাত ধরে বসলো যে না তোমার কাপড় খুলো। এখানে কিন্তু এম্বারাসিং সিচুয়েশনে পড়তে পারে। কিন্তু তো ওনার কাছে ওনাকে যেটা করতে হবে, যে কেউ যদি হয় বা ইভেন ফ্যামিলি মেম্বাররাও যদি থাকে আসলে যে করছে কেয়ার গিভার, এমন হতে পারে যে নিজের মেয়ে হতে পারে, ছেলের বউ হতে পারে, বা নাতি হতে পারে, এরকম যদি কেউ এরকম করে, ওনাদেরকে সফট বাট ফার্মই হতে, ভয় পাওয়ার কিছু নেই। এখানে হয়তো উনি বললেন যে না আপনি রাখেন, আমি আপনাকে হেল্প করার জন্য এসেছি, না আপনি এরকম করবেন না, আপনি ওখানে হাত ছাড়েন আমার, অথবা এরকম করবেন না, আপনাকে আমি যেটা বলছি আপনি প্লিজ সেটা শুনেন। সফট ওয়েতে বাট একটু ফানভাবে বলতে হবে, তাহলে কিন্তু উনি দেখা যাবে যে এটা উনি শুনছেন। কিন্তু আমরা যদি খুব মিসবিহেভিয়ার করে ফেলি, পালিয়ে যাই, এরকম ইয়েতে না, একটু সরে আসলে কিন্তু দেখা যাবে যে না এটাতে ওই রকম ভয়ের কিছু, সুন্দরভাবে বুঝিয়ে বলতে হবে। অথবা ধরেন একটা চুল আঁচড়িয়ে দিতে চাচ্ছে, সে করলো যে দেখি আপনি চুলটা করেন তো, না, আস্তে করে একটু হাত ধরলো, কেমন আছেন, আগে সফটলি ওনার সঙ্গে কথা বলে নিতে হবে, খেয়েছেন কি না, শরীর কেমন লাগছে, বলে টলে আপনি চুলটা কি আশ্রিয়ে দিব কি না, কেমন লাগছে। ওনাকেই হয়তো হেল্প করলো যে আপনি হাতটা দেন, আপনি দেখে আপনিই আশ্রান, দেখি ওনাকে কাজের জন্য ওনাকে উৎসাহিত করতে হবে। ইভেন আমরা একটা আয়নার সামনে নিয়ে যেতে পারি যে ঠিক আছে, যে আয়নাতে দেখেন, আপনি দেখে দেখে ওনার হাতটা দিলাম, আমিই আশ্রয় দিচ্ছি, কিন্তু ওনার হাতটা দিয়ে উনিও দেখলেন যে উনিও এতে একটু খুশি হলেন, উৎসাহ বোধ করলেন। রাইট। অনেক সময় দেখা যায় কি রয়েছেন এখানে, বাসার থেকে বলো যে না আমি এখন আমার যাব, বাসায় চলে যাব, উনি বাসায় রয়েছেন কিন্তু জোর করে চলে যেতে চাচ্ছে যে না আমার এখানে না, আমি এই জায়গা আমার বাসা না, এক জায়গায়। তখন কি হয়তো আপনি রাগারাগি করলেন যে না, যে কেন আপনি বাসায়, এটাই তো আপনার বাসা, আপনি কোথায় যেতে চাচ্ছেন। না, ওনাকে তাহলে সফটলি বলতে হবে যে না বাবা বা দাদা যেটাই হোক না কেন, যে এটা তো আপনারই, এইটাই তো আপনার বাসা, আপনি কোথায় যাচ্ছেন। সে না এটা আমার বাসা না, চলে যেতে চাচ্ছে। তখন হয়তো আপনি বলেন যে দেখেন এই যে আমি আপনার মেয়ে যদি হয়, বেটার বউ যদি, আমি তো আপনার মেয়ে, আপনি চিনতে পারছেন না, করে ওনাকে পুরনো যে আছে একটা যদি ছবি থাকে যে ওইটার দেখালেন, এই যে দেখেন
মানে মনে আছে ওনার কিন্তু এই যে রিমোট মেমোরি কিন্তু অনেক আগের কিন্তু অনেক সময় মনে থাকে, পুরনো কথা ওনার খুবই ভালো মনে রাইট থাকে। রাইট। হয়তো একটা অ্যালবাম দেখানো হলো বা একটা ছবি ঘরের মধ্যে যে টাঙানো থাকে, যে দেখেন তো বাবা মা দেখেন এই যে ছবিটা আছে, মনে পড়ছে ও আচ্ছা আচ্ছা এটাই তো আপনার বাসা। তখন উনি ঠিকই স্মরণ করতে পারবে যে এটাই তার বাসা, Right, তখন উনি হয়তো ওনার কথাটা শুনে নেবে। রাইট 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 রাইট। হ্যাঁ, এভাবে আর কি করতে হবে। এভাবে ওনাকে সফটলি বোঝাতে হবে আসলে। কিন্তু তাছাড়া যদি আমরা একটু বিরক্ত হই, এটা কিন্তু বিরক্তটা ঠিকই ওনারা বুঝতে পারবেন কিন্তু, এবং উল্টা কিন্তু হবে, উনি রেসপন্স রিয়াক্ট, উনিও বিরক্ত হয়ে যায়, রাগারাগি করতে পারে কিন্তু। সুতরাং এটাতে এই যে র্যাপোটা আছে নষ্ট হয়ে যাবে, এবং যদি এই ইরিটেবিলিটি হয়, ঘুম না হয়, তখন কিন্তু ডিমেনশিয়ার ইয়েটা কিন্তু আরও ডিটোরিয়েট করে কিন্তু, মানে তার ক্ষতিটা আরো বেড়ে যাবে। রাইট। তার এই যে মেমোরি ইম্পেয়ারমেন্ট আরও বেশি হয়ে যেতে পারে কিন্তু আসলে। স্যার, সেক্ষেত্রে এই যে কেয়ার গিভারদের জন্য এত সুন্দর করে আপনি বললেন, বুঝিয়ে বললেন, আমরা কি এদের জন্য কোনো প্রশিক্ষণ বা অন্য কোনো কিছুর ব্যবস্থা করতে পারি যাতে করে তারা আরও বেশি প্রশিক্ষিত হতে পারে এই বিষয়গুলোতে? অবশ্যই প্রশিক্ষণের ব্যবস্থা তো করতে হবে। আমাদের দেশে এরকম ফর্মালি কেয়ার গিভারদের জন্য, স্পেশালি ডিমেনশিয়ার পেশেন্ট বা অ্যালজাইমার্স ডিজিজ এদের জন্য কিন্তু ওই রকম প্রশিক্ষণের ব্যবস্থা নাই। এটা তো করা উচিত। যদি কম্বাইন্ডলি একদম অ্যাজ এ হোল কোনো প্রশিক্ষণ ইনস্টিটিউট না থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু যিনি ট্রিটিং ফিজিশিয়ান আছেন ওনার কাছ থেকেই কিন্তু এটা কিন্তু জেনে নিতে পারে। এবং আপনি জানেন যে অ্যালজাইমার্স ডিজিজের প্রধান একটা কিন্তু হয় বিহেভিয়ারাল প্রবলেম হয়, আচরণগত সমস্যা হয়। আচরণগত সমস্যা কিন্তু ডিপ্রেশন হতে পারে, আপনি যেটা বারবার বলছেন, ইরিটেবিলিটি, অ্যাগ্রেশন হতে পারে, তারপরে আপনি হ্যালোসিনেশন হতে পারে, ডিলিউশন হতে পারে, হ্যাঁ, অ্যাংজাইটি হতে পারে। এক একজনের এক এক রকম হয়। স্লিপ প্যাটার্ন পাল্টিয়ে যায়, সে দেখা যাচ্ছে যে সারা রাত জেগে থাকছে, দিনের বেলা ঘুমাচ্ছে। হ্যাঁ, তো এই যে আচরণগত সমস্যার জন্য কিন্তু এর জন্য কিন্তু আবার একজন সাইকিয়াট্রিস্টের অবশ্যই পরামর্শ নেওয়া উচিত কিন্তু, কারণ অনেক ওষুধই কিন্তু দেখা যায় যে ওনাকে দেওয়া যায়, অনেকগুলো দেওয়া যায় না আসলে। এবং এই যে আচরণগত সমস্যা হলে কেয়ার গিভারদের আচরণটা কেমন হবে এটা কিন্তু ওনাদের কাছ থেকে কিন্তু বলে দিতে পারে কিন্তু, সেটা ট্রেন হয়ে নিতে হবে। জি স্যার, ধন্যবাদ স্যার। স্যার, আরেকটি বিষয় জানতে চাচ্ছিলাম, আমাদের সমাজে অনেক ধরনের স্টিগমা প্রচলিত আছে এই অ্যালজাইমার রোগীদের ক্ষেত্রে। এই স্টিগমাগুলো কেয়ার গিভারদের মানসিক স্বাস্থ্যের উপর কতটা গুরুত্ব ফেলে? ডেফিনেটলি এটা তো গুরুত্ব ফেলবে। অনেকেই আমরা মনে করি যে না, উনি ইচ্ছা করে করছে, মনে করছে যে উনি জানেন তারপরেও করছে না, শয়তানি করছে, হ্যাঁ, বুঝে সবই। আসলে কিন্তু তা না, এটা যে একটা রোগ। আবার অনেকে এরকম ধারণা আছে যেটা রোগ না, এই বয়সকালে এরকম হয়ই। আসলে নো, বয়স হলেই যে হবে এটা না, এটা একটা নিউরোকগনিটিভ ডিসঅর্ডার, এবং এটার মোটামুটি ভালো রাখার জন্য চিকিৎসা আছে। চিকিৎসা থাকলে আমরা ভালো রাখতে পারি কিন্তু, এবং শুধু এই চিকিৎসাটা কিন্তু আমরা বলি বায়োসাইকোসোশ্যাল মডেলের চিকিৎসা। বায়োলজিক্যাল ওষুধ, সাইকোলজিক্যাল অর্থাৎ একটা কাউন্সেলিং, মানে সোশ্যাল মানে যারা একটা কেয়ার গিভার আছে ওনাদেরও কিন্তু অনেক এখানে রোল আছে। মানে এটা একটা কম্বাইন্ড অ্যাপ্রোচ। তাহলে অর্থাৎ ওনাদেরকে বোঝাতে হবে যে না, এই রোগীটা উনি কিন্তু যদি আমরা ট্রিটমেন্ট করি তাহলে কিন্তু উনি ভালো থাকতে পারে কিন্তু, এবং আমরা এই ডিজিজ প্রসেসটাকে কিন্তু ডিলে করে দিতে, হল্ট করে দিতে পারে। যত আগে এটা চিকিৎসা শুরু করা যাবে তত কিন্তু ভালো হবে। এবং ওনাদেরকে আমরা বলবো যে ওষুধ খাওয়াতে হবে কিন্তু। অনেক সময় মনে করা যায় এগুলো ওষুধ খাইয়ে কোনো লাভ নাই, অথবা একটু ভালো হলো ওষুধ বন্ধ করে দেয়। নো, ফলো আপে থাকতে হবে, ওষুধ খাওয়াতে হবে, এবং ওনাদেরকে বলতে হবে যে এটা কিন্তু মানুষটা অনেক ভালো থাকতে পারে কিন্তু। এবং আর্লি স্টেজে যদি আমরা শুরু করে দিতে পারি তাহলে হয়তো আমরা যেতে মডারেট টু সিভিয়ার যে পর্যায়ে চলো ওইটা হয়তো যাবেই না। সুতরাং এখানেও কিন্তু কেয়ার গিভারদের কিন্তু বিরাট একটা রোল আছে, কারণ যার এই অ্যালজাইমার্স হয় উনি কিন্তু বুঝতে পারেন না যে তার সমস্যা হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে এটা কেয়ার গিভার বা তার আশেপাশে যারা আছে ওনাদেরকেই বুঝতে হবে, ওনাদেরকে মোটিভেটেড হতে হবে যে আমারও কিন্তু একটা এরকম হতে পারে আমার বয়সের সময়, এবং সেই ক্ষেত্রে আমাকে কে দেখবে। এইভাবে ওনাদেরকে এমপ্যাথেটিক্যালি ভিতর থেকে ওনার জায়গায় নিজেকে প্লেস করতে হবে, যথেষ্ট আন্তরিকতার সঙ্গে বিষয়টা বিবেচনা করতে হবে এবং সেভাবে সেবাটা করতে হবে। রাইট। ধন্যবাদ স্যার, খুব সুন্দর করে বিষয়টা বুঝিয়ে বললেন। স্যার, আরেকটি বিষয় আমি যদি জানতে চাই যে বর্তমানে আমাদের দেশে একেবারে উন্নত চিকিৎসা বা খুব আধুনিক চিকিৎসা বলতে অ্যালজাইমারের জন্য কি প্রচলিত আছে? আমাদের যে ওষুধগুলো আছে অ্যালজাইমার্স ডিজিজের জন্যে সাধারণত আমরা দেই, এগুলো সব ওষুধগুলাই কিন্তু আমাদের দেশে আছে। অল মেডিকেশনস আর অ্যাভেলেবল আমাদের দেশে কিন্তু।
2 নম্বর, এখন আধুনিক যেটা সর্বশেষ যেটা হচ্ছে ডিজিজ মডিফাইং ড্রাগ, যেগুলো এগুলো কিন্তু হয়নি, এখন ওই রকম অ্যাপ্রুভড না আচ্ছা। এবং খুবই কস্টলি এবং কেবল এখন গবেষণার পর্যায়ে রয়েছে। ওগুলো কিন্তু আমাদের দেশে আসেনি এবং অন্যান্য দেশেও এখনও কিন্তু চালু হয়নি। সুখের বিষয় হচ্ছে খুব ভালো কিন্তু ওষুধ কিছু কিছু চলে এসেছে এবং ডায়াগনোসিস ফ্যাসিলিটিও চলে এসেছে, সেগুলা ইনজেক্টেবল ফর্মে দেওয়া যেতে পারে এবং অনেক সময় আমরা যে মডারেট টু সিভিয়ার চলে গেলেও সেটার থেকেও কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু আগের মাঝামাঝি জায়গায় একটা ফিরিয়ে নিয়ে আসা সম্ভব। কিন্তু এগুলো ট্রায়াল বেসিসে রয়েছে, কস্টলি, ওগুলা আমাদের দেশে নাই। বাদবাকিটা নর্মাল যে চিকিৎসা ব্যবস্থা সমস্ত কিছুই কিন্তু আমাদের দেশে আছে। অল ফ্যাসিলিটিস আর অ্যাভেলেবল। স্পেশালি ধরেন আমরা যদি বলি ওষুধের, তারপরে হচ্ছে ডায়াগনোসিসের জন্য যেগুলো লাগে, আমাদের যে পেট স্ক্যান লাগে, তারপরে আমরা এমআরআই যদি করতে হয়, তারপরে আমরা কিন্তু সেরিব্রোস্পাইনাল ফ্লুইড এক্সামিনেশন করি, সবই আমাদের দেশে সম্ভব। এভরিথিং ইজ অ্যাভেলেবল। এবং ওষুধ যেগুলো লাগে ওগুলাও কিন্তু ফরচুনেটলি সবগুলা কিন্তু আমাদের সবগুলোই দেশে আমাদের আছে দেশে কিন্তু, আছে। আলহামদুলিল্লাহ। ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আপনার ব্যস্ততম সময়ের মাঝে আমাদের স্টুডিওতে এসেছেন, আমাদের দর্শকদের জন্য এত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করেছেন। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন সান ফার্মা নিবেদিত ভুলে যাচ্ছি না তো অনুষ্ঠান থেকে। আজকের মতো বিদায় জানাচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ডিবিসি নিউজের সাথেই থাকুন।